আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আপনি এক এক কেন্দ্রে না, এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না করবে। ভাই, ওটা একজন ব্যক্তির দল, তো তাকে আপনি মঞ্চে নিয়েছেন, তার ব্যানারটা ব্যবহার করেছেন, তাকে কেন সংসদে ব্যবহার করার সুযোগ দেবেন না? এটা অবিচার, এটা অন্যায়, এটা বৈষম্য। বাংলাদেশ জামাত ইসলামী এই জায়গায় বলেছে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে এই বৈষম্যের কবর রচনা করে একটা সুন্দর ইলেকশন আমরা করব। তো লেভেল প্লেইং ফিল্ডের অর্থ কি এই যে ধানের শীষ নৌকা তো আর নাই? আমি আমার কথা বলছি না, ওনার কথাটা বলছি, হাবিবুর রহমান সাহেবের কথা বলছি, উপদেষ্টার কথা বলছি, যিনি বলছেন নৌকা তো আর নাই, ধানের শীষ তো আর কি হবে? দাঁড়িপাল্লায় ভোট দিতে যাবেন তো? দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবে না আশা করা যায় না। আপনি এই পরিস্থিতির জন্যই জামাত ইসলামী বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না, কালকে দেবেন। আমির জামাত এটাও বলেছেন যদি লেভেল প্লেইং ফিল্ড বিচার সংস্কার কালকে নিশ্চিত করতে পারেন, যে কালকে এটা আমরা নিশ্চিত করতে পারছি, জামাত ইসলামী তার পরের দিন নির্বাচনের জন্য প্রস্তুত। কারণ জামাত ইসলামী একমাত্র দল, এখনো চ্যালেঞ্জ করছি, আমি ছোট মানুষ আপনাদের বাউফলের, ওই যে আপনারা বলেন আপনাদের বাউফলের মানুষ, সেই হিসাবে বলছি, কিন্তু বাউফলের মানুষ তো বোঝেন একটু, আমাদের ওই যে বলে আর কি যে আমাদের মাথার নিচ পর্যন্ত ভালো, তো আমাদের তো এই সমস্যাটুকু আছে, ওই সমস্যাটুকু নিয়েই বলতেছি যে জামাত ইসলামী একমাত্র দল যারা 300 আসনে প্রার্থী দিয়ে ইতিমধ্যে আমরা আমাদের কাজ গুছিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ। আমি খুব অবাক হই, আমাদের সেই দলকে জিজ্ঞেস করে কেউ কেউ জামাত ইসলামী নির্বাচন প্রলম্বিত করতে চায়। আমি তখন জিজ্ঞেস করি আপনারা তো এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারে, কয় ভাই একটু সমস্যা আছে। তাই বললাম ওই সমস্যা আগে ঠিক করেন, তারপর রাষ্ট্রের দিকে চোখ দেন। আমি আরেকটা কথা এখানে একজন ভাই খুব সুন্দর করে বলেছেন, তার জবাবে বলি যে দেখেন আমরা কি নির্বাচন সুষ্ঠু আশা করি? নির্বাচন শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঠিক করে, আপনি এক এক কেন্দ্রে না, এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না করবে, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার কর্মীদের মধ্যে চিন্তা, দৃষ্টিভঙ্গির, দর্শনের পরিবর্তন না নিয়ে আসবে। কারণ আপনি পৃথিবীর কোথাও এই নিয়ম পাবেন না, সম্ভব না, বাস্তব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী অনুশাসনের কথা বলেছে, জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্রে, কল্যাণ রাষ্ট্রের কথা বলে, সেই রাষ্ট্রেও কি আমরা লক্ষ লক্ষ, হাজার হাজার অথবা কোটি কোটি আমরা কি পুলিশ নিয়োগ করব? নিশ্চয়ই না। বরং জামাত ইসলামী বলেছে প্রত্যেক নাগরিকই হবে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে, প্রত্যেক নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দায়িত্ব পালন করে। আপনাদের মনে আছে 5ই আগস্টের পর 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ কোনো সরকার ছিল, রাস্তাঘাটে পুলিশ খুঁজে পাওয়া যাইতো? দেশটা চলছে না চলে নাই? শুধু চলে নাই না, আমার গাড়ি চেক করে 7 জায়গায় আটকাইছে, আটকানোর পরে গাড়ি চেক করছে, আমি কিছু বলি নাই, মাস্ক পরা তরুণেরা, ছাত্ররা এসে আমার গাড়ির সামনে দাঁড়াইছে। আমি বললাম ভাইয়া আমি শফিকুল ইসলাম মাসুদ। বলছে ভাই গাড়ি যেহেতু চেক করা হয়ে গেছে এখন বৈষম্য হবে না, একটু নামেন, আপনার সাথে একটা ছবি তুলবো। আমি বললাম এইটা কিন্তু হবে না। বলছে না, ছবি না তুললে আপনাকে যাইতে দেবো না। তার মানে এখন তোমাদের ক্ষমতা আছে, ক্ষমতা, আমি এটা জোকের জন্য বলি নাই, যে তখন কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম, তার মানে এটা একটা সিনারিও আমাদের সামনে রেখে গেছে তারা, যে জনগণ যদি সচেতন হয়, তারা যদি ইম্পার্শিয়াল হয়, দলের ঊর্ধ্বে ওঠে। দেখেন আমাদের একটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে, বাস্তবে কিন্তু আমরা প্রমাণ দিচ্ছি দলের, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে অন্যায়কারী আরো বড়। শুধু ব্যক্তি না, ব্যক্তির চেয়ে যে অন্যায় করে তার ধারে কাছে কেউ যেতে চায় না। পুলিশ তো পড়ে, নিজেরাই কথা বলে না। আমি তাদের 2-1 জনের সাথে কথা বলেছি, এইবার বাউফলে কথা বলে এসেছি। আমি বললাম যে ভাই তাকে ধরাই দিচ্ছেন না কেন? সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী। হতাশার বাণী কি? যে যত বেশি জামাতকে, ছাত্র শিবিরকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে, যে যত বেশি অত্যাচার করতে পারবে, তার নমিনেশন তত কনফার্ম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি ভাবতে পারেন এটা তাদের দলের লোকদের কথা, আমি নিজে শুনে তারপরে বলছি। এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম, আমার রাজশাহী ইউনিভার্সিটি ভাই এখানে আছেন, আমরা এটি ইউনিভার্সিটি দেখতাম, যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে তারা অতিরিক্ত অত্যাচার করে। দুটা জিনিস প্রমাণ করার জন্য যে সে ফ্যাসিস্ট ছিল না, আমি আপনার খুব প্রিয় লোক, আর একটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয়। এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে। আমি আশা করি, আমি হাবিব সাহেব, জনাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি, এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত।
এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিস্ময়ের ব্যাপার যেটা প্রতিবাদ জানানো হয়নি, তার মানে গোটা দল এটার সাথে একমত এখন পর্যন্ত। এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি পুলিশ কেন, প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করো। আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি না হয়, না হওয়ার পরিবেশ যদি হয়, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতেই দেব না। জাতীয় সরকারের কথাই তো আমরা বলেছি, জাতীয় সরকারের জন্যই পিয়ার পদ্ধতি দরকার। দিস ইজ সলিউশন ওনলি এবং ইজি সলিউশন। আপনি জাতীয় সরকারের কথা বলেন, আমি একজন গুরুত্বপূর্ণ ওই পার্টির, তাকে আমি খুব বিনয়ের সাথে জানতে চেয়েছি যে ভাই আপনাদের চেয়ারম্যান সাহেব বলেন, আপনারা বলেন জাতীয় সরকার করবেন, তো জাতীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপরেখায় তো নিহিত আছে পিয়ার পদ্ধতির মাধ্যমে, যেখানে সকল ছোট ছোট দলগুলোকে, বড় দলগুলোকে, মাঝারি দলগুলোকে, যারা জনগণের মোটামুটি প্রতিনিধিত্ব করবে, জনগণ ভোট দিলে তো না বোঝা যাবে সে দল, ভোট না দিলে তো সে জোর করে ঢুকতে পারতেছে না, সুতরাং তাদেরকে আপনি বাদ দিবেন কেন? আপনি তো যখন আন্দোলন করেছেন শুধু আপনারাই বলেছেন ভাই ওটা একটা ব্যানার, আমার সামনে বলেছেন ভাই ওটা একজন ব্যক্তির দল, তো তাকে আপনি মঞ্চে নিয়েছেন, তো তাকে মঞ্চে নিয়েছেন, তার ব্যানারটা ব্যবহার করেছেন, তাকে কেন সংসদে ব্যবহার করার সুযোগ দিবেন না? এটা অবিচার, এটা অন্যায়, এটা বৈষম্য। বাংলাদেশ জামাত ইসলামী এই জায়গায় বলেছে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে এই বৈষম্যের কবর রচনা করে একটা সুন্দর ইলেকশন আমরা করব। আমরা বলেছি পিয়ার পদ্ধতি ছাড়া আমরা ইলেকশন জনগণের এদেশে চায় না, এবং সেই ইলেকশন জামাত ইসলামী মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে আরো, এবং সিএসি আপনারা জানেন যে সিএসির সাথে আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি দেখা করেছেন, সিএসি বলেছেন যে আমাদের জীবন বাজি রেখে হলেও আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব, আমরা এটার প্রতি আস্থা রাখতে চাই, কিন্তু সিনারিও আমাদেরকে প্রমাণ করতে হবে। আপনার প্রশাসন এখন পর্যন্ত কোথাও কোথাও তো এটা আছে, আমার কথা শুনলে থাকতে পারবেন, না হলে থাকতে পারবেন না, আমার হুকুম মতো চললে আপনি এখানে থাকতে পারবেন, না হলে আপনি থাকতে পারবেন না। সুতরাং সেই প্রশাসন, সেই প্রিজাইডিং অফিসার, সেই শিক্ষক বৃন্দ, সম্মান রেখে বলছি, যারা ফ্যাসিস্টদের নিয়োগ করা ছিল, তারা আমাকে আপনাকে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন, আমরা বলতে পারি, বা কেউ কেউ বলে তার মানে কি শত শত বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে, বা মাসের পর মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে? আমরা বলছি না, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না, কিন্তু বিচার সংস্কার এবং মিনিমাম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া ছাড়া আরেকটা নির্বাচন করে তো এরকম বাংলাদেশকে আমরা আবার বিপদের মুখে ফেলতে পারি না। সেই জায়গাটা জামাত ইসলামী নিশ্চিত করতে চায়। প্রশাসনের মধ্যে পরিবর্তন হচ্ছে, এখনো সৎ, দক্ষ, দেশপ্রেমিক প্রশাসনিক লোকদেরকে গুরুত্ব না দিয়ে অধিকাংশ ক্ষেত্রে তেলবাজ প্রশাসনকে এখনো গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা প্রমাণ করে না আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে তারা করতে চান অথবা করতে পারবেন। ইসলামী দলগুলোর ঐক্য, ইসলামী দলগুলো সেই ঐক্যে থাকবে কিনা এটার চেয়ে বড় কথা হচ্ছে ইসলামী দলগুলো ঐক্য করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী পায়োনিয়ার ভূমিকা পালন করছে। কারণ আমরা চাই শুধু ইসলামী দলগুলো না, আমি বলেছি সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে জানে আর কোন অসৎ নেতৃত্ব, আর কোন জনগণের বিরোধী নেতৃত্ব, জনগণকে শোষণ করে, জনগণকে শাসন করে, এরকম নেতৃত্ব না, জনগণের সেবক হবে এরকম নেতৃত্ব যেন নিয়ে আসা যায়, সেটার জন্য আমরা ইসলামী দলগুলো সহ অন্যদের সাথে আমরা কথা বলছি, তারাও আমাদের সাথে কথা বলছে, এবং আমি আশা করি নির্বাচনের আরেকটু ম্যাচিউরড হলে, ডেডলাইন আরেকটু কাছাকাছি আসলে এই ঐক্যের ব্যাপারটা আরেকটু ম্যাচিউরড হবে। কারণ এটা আপনারা জানেন যে এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা একটা প্রসেসের ব্যাপার, এবং এটা নির্বাচনের ডেডলাইনের সাথে সম্পর্কিত একটা ব্যাপার, এটা দিন দিন না ঘন্টায় ঘন্টায় এটা চেঞ্জ হবে। সুতরাং সেটার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। আর কাদা ছোড়াছুরির ব্যাপারে জাতীয় ঐক্য বিনির্মাণে আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা জাতীয় নেতা বা এই কর্মীরা জাতীয় নেতৃবৃন্দের পর্যায় থেকে তাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে, আমি সহ। আর দ্বিতীয় হলো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা মানে ওই আমার ইউনিভার্সিটি, এটা আপনাদের জন্য প্রযোজ্য না, আমার ইউনিভার্সিটির বন্ধু বান্ধব ছিল যারা সাংবাদিক, তো বলতো যে এই নিউজটা করলে কেন, আমি জিজ্ঞেস করতাম, তো বললো যে ভাই নিউজ নট ইন ইউজ, মানে নিউজ মানে হলো পজিটিভ। আমি উদাহরণ দিত সে, মানে এটা আপনাদের, সরি আবার বলছেন, আপনাদের জন্য প্রযোজ্য না, বলতো যে সমাজে কত শিশু জন্ম নেয় এইটা আমরা নিউজ করি না, আমরা নিউজ করি কত শিশু মারা গেছে। তা আমি বললাম এটা কারণটা কি? বলছে যে এটাই হচ্ছে পারসেপশন। তা আমি বললাম এখান থেকে একটু বেরিয়ে আসো না ভাই, কয় ভাই সময় লাগবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে এসছেন, রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ রাখার জন্য আপনারা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেন। আপনারা ধরেন, আমাকে ধরেন, আমি আমাকে দিয়ে শুরু করছি,
এবং আমার শ্রদ্ধেয় মুরব্বী নাজমুল ভাইকে দিয়ে এখানে রেখে গেলাম, অধ্যাপক ইয়া ভাইকে রেখে গেলাম, আলাউদ্দিন ভাইকে রেখে গেলাম, আলমগীর ভাইকে রেখে গেলাম। আমাদেরকে ধরেন যে আপনি এই কথাটা বলার কারণে আজকে এই বিভেদ, এই অনৈক্য তৈরি হয়েছে, আপনি এটা কেন বললেন? এটা সাক্ষাৎকার নেন। এই জন্য আমি বলি যে আপনারা একটা প্রেসার গ্রুপ হিসেবে সাংবাদিক বন্ধুগণ যদি ভূমিকা পালন করেন, তাহলে রাজনীতিবিদরা সোজা থাকতে বাধ্য হবে। তাদের সোজা রাখার ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন, এবং আপনাদেরও আমরা জাতীয় এবং দায়িত্ববোধ নিয়ে আপনারা দেশপ্রেমের চেতনা নিয়ে কাজ করবেন, নিরপেক্ষতা নিয়ে আপনারা কাজ করবেন, এবং আপনারা ইম্পার্শিয়ালিটি আপনাদের মধ্যে যেটা একটা বড় দায়িত্ববোধ সেটা আপনারা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবার বলছি